आज के जिला तृणमूल कांग्रेस पक्ष एक प्रेस कॉन्फ्रेंस डाका रही अपना सबाई की तृणमूल कांग्रेस कार्यालय थे जार मेन उद्देश्य ये जो दिन पहले बीजेपी घोषणा पत्र जारी कर जार मध्य कथा जार मध्य बेड़े बीजेपी नेता पक्ष बीजेपी যে লিডারশিপে আছে যার প্রতিবাদে আজকে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে আমরা প্রতিবাদ জানাচ্ছি যেটা থেকে যার প্রেস মিট আজকে यहाँ শুরু করেছে আকাশ তুমি उसको স্টার্ট করো পরে আমি তুমি বাংলাতে স্টার্ট করো এই বিচার আমি তো প্রশ্ন আমার প্রথম আমি ইন্ট্রোডিউস করাচ্ছি আমার জেলা তৃণমূল কংগ্রেসের कृषक सभा जिला प्रेसिडेंट आकाश मुखर्जी तृणमूल युवा कांग्रेस के स्टेट जनरल सेक्रेटरी बबीता दास और जिला तृणमूल कांग्रेस के वाइस प्रेसिडेंट अबू कोनन सदार और जिला तृणमूल कांग्रेस के वाइस प्रेसिडेंट और पंचायत समिति सभापति विनोद मुनिया आज के आकाश नमस्कार देखो दादुराव যেটা প্রথমে বলেছেন যে আজকে প্রথমে যারা এখানে আমাদের সাংবাদিক যে সমস্ত বন্ধুরা এসেছেন আমাদের পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের পরিবারের পক্ষ থেকে দলের পক্ষ থেকে অভিনন্দন এখানে উপস্থিত আছেন আপনারা প্রত্যেকে জানেন শুধু আমাদের দলের পশ্চিম বর্ধমান জেলা রাজ্যের দলের রাজ্যের সাধারণ সম্পাদক আছে ববিতা আছে কর্নেল ভাইয়ের স্টার্ট করো দুদিন আগে আমাদের ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলায় যে নির্বাচন হতে চলেছে পশ্চিমবঙ্গের সহ 5টা রাজ্যে যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনকে সামনে রেখে তারা যে নির্বাচনী প্রতিশ্রুতি বা ইস্তাহার প্রকাশ করেছে আমরা দেখলাম সেই যে নির্বাচনী পুস্তিকা তারা প্রকাশ করছে তার সাথে বাস্তবের কোনো রকম সম্পর্ক নেই যে কারণে দলের পক্ষ থেকে আমরা একটা প্রতিবাদ জানাবার জন্য আজকে আপনাদের এখানে আমন্ত্রিত করেছি। দেখুন তারা যেগুলো দাবি করছে তারা বাংলার মানুষের আশীর্বাদ নিয়ে বাংলা বলছে তারা ক্ষমতা আসবে তারা নির্বাচনী ইস্তাহার প্রকাশ করার জন্য এমন একজন মানুষকে সামনে নিয়ে এসছে যার সাথে বাংলার মাটির কোনো সম্পর্ক নেই বাংলার মানুষের সম্পর্ক নেই গুজরাট থেকে একজনকে তারা আমন্ত্রণ করে নিয়ে এসছে বাংলার সাথে তাদের কোনো যোগাযোগ নেই তেমনই একজন গুজরাটি মানুষ তারা বাংলা এসে তাদের ইস্তাহার প্রকাশ করেছেন যারা প্রতিনিয়ত বলে যাচ্ছে তারা নাকি বাংলার মানুষের জীবনকে বদলে দেবে তাদের নিজেদের বাংলায় কোনো নেতা নেই ইস্তাহার প্রকাশ করতে পারে এমন কোনো মুখ বাংলায় তাদের নেই মুখে বাংলার কথা বাংলা বদলের কথা বলছে অথচ এই পুস্তিকাতে যারা বাংলায় নির্বাচন করতে এসছে একটা সর্বভারতীয় দল যেখানে বাংলায় একজন কোনো নেতা নেই সেই পুস্তিকা প্রকাশ করছে তারা হিন্দি ভাষাভাষীর মাধ্যমে পুস্তক থেকে প্রকাশ করছে এবং সেই প্রকাশ থেকে বাংলার কোনো মুখ কিন্তু তাদেরকে আমরা দেখতে পাচ্ছি না অথচ তারা বাংলা দখলের স্বপ্ন দিচ্ছে করছেন অমিত শাহ যিনি গুজরাটবাসী এবং পাশে তার রয়েছেন আমরা দেখতে পেলাম যে কৈলাস বিজয়বর্গীয় মধ্যপ্রদেশের তিনি নেতা এবং সর্বোপরি মঞ্চে আলোকিত করে রয়েছেন যারা তৃণমূল থেকে কয়েকদিন আগে গেছে সেই সমস্ত নেতৃবৃন্দ মঞ্চে আলোকিত করেছেন এবং তাদের সামনে পুস্তিকা তারা প্রকাশ করছেন তারা যে ইস্যুগুলোকে সামনে নিয়ে এসছেন তারা পুস্তিকার মাধ্যমে তারা 5 বছরের মধ্যে সোনার বাংলা গড়ার তারা দাবি করছে কিন্তু তারা কিভাবে এটা করবে রাজ্যে তারা পুরো দলটাই নির্দেশ চলছে দিল্লির নির্দেশে এমনকি নির্বাচনের আগে আঞ্চলিক দায়িত্ব বহিরাগত নেতাদের হাতে দেওয়া হয়েছে যারা আদতে বাংলার মানুষের সাথে যাদের কিন্তু কোনো রকম সম্পর্ক নেই বাংলায় বিজেপি প্রার্থী তালিকা প্রকাশ হচ্ছে দিল্লি থেকে হয়েছিল যেখানে নির্বাচনী ক্ষেত্রে ঘোষণা হয়েছিল অর্থাৎ অরুণ সিং বঙ্গ বিজেপির সমস্ত নামগুলি নির্বাচন কেন্দ্রের নাম বাংলার যে সমস্ত প্রার্থীরা 294টা কেন্দ্রে বিজেপি যে প্রার্থীদের ঘোষণা করছে কি অরুণ সিং নামক একজন নেতা যার সাথে বাংলার বিজেপির কোনো মুখে কোনো সম্পর্ক নেই বাংলার নারীর কোনো কিন্তু সম্পর্ক নেই এবং আরেকটা মজার বিষয় হচ্ছে যে বিজেপি নির্বাচনে সাফল্য পেয়েছে সমস্ত কিছুর জন্য তৃণমূলের উপর তাদেরকে নির্ভর করতে হচ্ছে প্রার্থীদের নাম প্রকাশ ইস্তাহার পর্যন্ত দেখা যায় যে তৃণমূলের স্ট্যাম্প ছাড়া কিন্তু বাংলায় বিজেপি কিচ্ছু করতে পারছে না নারীর ক্ষমতায়নের প্রতিশ্রুতি দেওয়া নারী ক্ষমতায়নের ক্ষেত্রে বিজেপি যেভাবে কাজ করছে
তা মিথ্যে প্রতিশ্রুতি ছাড়া কিন্তু আর কিছু নয়। আসাম এবং উত্তরপ্রদেশের বাস্তবতা যদি কেউ আপনারা দেখেন, তবে আপনারা উপলব্ধি করবেন যে সেখান থেকে বোঝা যাবে যে দলটা কতটা নারী বিরোধী। আসাম মহিলাদের উপর কত রকম অপরাধ করছে সেটা কিন্তু আপনারা প্রত্যেকেই সংবাদ মাধ্যমে আপনারা কিন্তু প্রত্যেকে সেটা দেখতে পেয়েছেন। ইস্তাহারে রবীন্দ্রনাথ ঠাকুর এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নাম তারা নিচ্ছে। আপনাদের সকলকে মনে করে দিতে চাই যে এই বিজেপির জাতীয় সভাপতি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থানে কিন্তু নাম নিতে গিয়ে তিনি ভুল বলেছিলেন। এবং স্বরাষ্ট্রমন্ত্রীর পদযাত্রার সময় আমরা দেখেছিলাম কলকাতায় বিদ্যাসাগরের মূর্তিকে প্রকাশ্য দিবালোকে তারা কিন্তু ঢেকে দিয়েছিলেন। বিজেপি বাংলার সংস্কৃতিকে বারবার আক্রমণ করছে এবং আঘাত করছে, এবং সঙ্গত কারণে আমরা তাদের বহিরাগত টুরিস্ট ব্যাগের এই দুই মাথা মোদী এবং শাহ এরা নির্বাচন আগে ঘন ঘন এখানে আসছেন এবং মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন। পশ্চিমবঙ্গের স্বাস্থ্যসাথী কার্ডের আওতায় যে সুবিধাগুলো আছে, আয়ুষ্মান ভারত প্রকল্প, সেই সুবিধা কিন্তু সমস্ত মানুষ এই সুবিধা পাবে না, কারণ যেহেতু প্রত্যেক আয়ুষ্মান ভারতের জন্য যোগ্য নয়। এটি একটা এন্টারটেনমেন্ট ভিত্তিক পরিকল্পনা, যেখানে এসিসি সত্য অনুযায়ী বঞ্চনার মানদণ্ডের ভিত্তিতে কার্ড পাওয়ার যোগ্যতা নির্ধারিত হয়। অন্যদিকে আমাদের বাংলা মাটি মানুষের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী যে স্বাস্থ্যসাথী কার্ডের আয়োজন করেছেন, তিনি বলেছেন বাংলার 10 কোটি মানুষ তারা চাইলে প্রত্যেকেই এই স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা আপনারা নিতে পারেন। আবারও শিরোনামে বিজেপির বহিরাগত দল পুলিশ গ্যাং গুজরাটের একজন নেতাকে বাংলায় এনে বাংলা বিজেপির পক্ষে ইস্তাহার প্রকাশ করছে। এটি কিসের ইঙ্গিত দেয়? পার্টির কাজকর্মের বিষয়গুলি পরিচালনা করার জন্য তাদের কিন্তু বাংলায় কোনো সক্ষমতা নেই, বাংলা বা তাদের সামনে বাংলার কিন্তু কোনো মুখ নেই। এটা কিন্তু আবার প্রমাণিত। কেন্দ্রীয় সরকার এখন 1 বছরের বেশি সময় ধরে সিএ প্রয়োগের তারিখ ঘোষণা করতে ব্যর্থ হয়েছে। এটি একটি কেন্দ্রীয় আইন, তাহলে সিএ বাস্তবায়নের জন্য বিজেপিকে বাংলায় ক্ষমতায় আসার দরকার কি? এটা তো স্পষ্ট, এটা হচ্ছে শুধুমাত্র মানুষকে বিভ্রান্ত করার একটা কৌশল মাত্র। অমিত শাহ এটাও মেনে নিলেন যে ওনার অধীনে সীমা সুরক্ষা না যাওয়ার অবস্থা। বিজেপি বিস্তারে সীমা সুরক্ষা বাড়ানোর কথা বলে এটাও প্রমাণ করলেন যে সমস্ত পাচারে ওনার মদত থাকে। তার কারণ অনুপ্রবেশ এবং সীমানায় কাঁটাতারে বেড়া দেওয়া কেন্দ্রীয় সরকারের কাজ, এবং যারা সীমা সুরক্ষার দায়িত্ব কেন্দ্রীয় সরকার, সেটা কিন্তু কেন্দ্রীয় সরকারের অধীনে। বিজেপি এখন প্রায় 7 বছর ক্ষমতা রয়েছে। এখন তারা যদি অনুপ্রবেশের কথা বলে, তো তাহলে সেটা এটাই দাঁড়ায় যে 7 বছর ধরে সীমান্তে যে সমস্ত কেন্দ্রীয় সুরক্ষিত বাহিনী রয়েছে তারা কিন্তু পার্থপক্ষে ব্যর্থ প্রমাণিত হয়েছে। সীমান্তগুলিকে সুরক্ষিত রাখতে গেলে বাংলায় ক্ষমতায় তাদের আসার কি প্রয়োজন আছে? কারণ এটা একটি কেন্দ্রীয় সরকারের সংস্থা। অমিত শাহকে ইস্তাহারে পড়ার সময় আমরা দেখলাম, আপনারা প্রত্যেকে দেখেছেন, ট্রেনের ভারতবর্ষের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি যখন ইস্তাহার প্রকাশ করছিলেন, আমরা দেখলাম বাংলার কিন্তু কোন নেতা সেখানে ইস্তাহার প্রকাশ করার মতো তাদের কোনো সামনে কোনো মুখ নেই। তাই তখন যখন তিনি ইস্তাহার প্রকাশ করছিলেন, তাকে কিন্তু আমরাও যেটা উপলব্ধি করছি, তিনি কিন্তু অপ্রস্তুত ছিলেন। তাই এই পরিশ্রমগুলিকে তাদের যে আসল ইস্তাহারে তিনি কিভাবে উল্লেখ করছেন, এবং তার মধ্যে কিন্তু বিভিন্নতা প্রমাণিত হয়েছে। দ্বাদশ শ্রেণীর জন্য শাহ বললেন SC, ST, OBC সম্প্রদায় এবং EWS মেয়েদের 10,000 টাকা দেওয়া হবে, যেখানে কিন্তু ইস্তাহারে বলা হয়েছে 7,500 টাকা। অমিত শাহ তার সংকল্পপত্র উত্থাপন শুরু করেছিলেন এটা বলে যে বিজেপি তার প্রতিশ্রুতি পালনের জন্য পরিচিত। সেটা তিনি করেছেন তাদের প্রতিশ্রুতি বাস্তবায়নের পদ্ধতি সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নকে আটকে দিয়ে। এই ব্যক্তিটি কিভাবে মিথ্যা বলেন তা বোঝার জন্য কাউকে দূরের দিকে তাকাতে হবে না। আসামে বিজেপি ক্ষমতায় আসার পরে তারা আসামে এক NRC বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছিল, এবং আমরা কিন্তু সবাই জানি এটি কোথায় দাঁড়িয়েছে। রাজ্যে 6টি সম্প্রদায়কে ST স্ট্যাটাস দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার আলো দেখেনি, এবং অমিত শাহ আবারও 2016 সালের বন্যা এবং ক্ষয় নিয়ন্ত্রণের প্রতিশ্রুতির পুনরাবৃত্তি পরিষ্কার করে দিচ্ছে যে সেখানে সংকল্পপত্র কেবল একটি কাগজের টুকরো। আমরা কেবল ইস্তাহার প্রকাশ করিনি, ইস্তাহারটি কিভাবে কার্যকর করা হবে সেটি সম্পর্কে একটি প্রশ্নোত্তর সেশনও করেছিলাম। এটি আমাদের এবং তাদের মধ্যে হচ্ছে মূল পার্থক্য বা ফারাক। বিজেপি যে সমস্ত মিথ্যা প্রতিশ্রুতিগুলো দিচ্ছে, একটার পর একটা যতগুলো নির্বাচনী প্রতিশ্রুতি তারা দিচ্ছে। বিজেপি রাজ্য সরকারের চাকরি দিতে বলছেন 33% সংরক্ষণ দেবেন। এই একই কথা কিন্তু তারা 2014 সালের লোকসভা নির্বাচনের সময় বিলটা 2010 মার্চে তৎকালীন UPA সরকারের অধীনে রাজ্যসভায় তোলা হয়েছিল। সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও 7 বছর তারা ক্ষমতায় থাকাকালীন এখনো পর্যন্ত কিন্তু বিলটিকে তারা বাস্তবায়ন করতে পারেননি। বিজেপি কথা দিচ্ছে আগামী প্রত্যেক বছরে প্রত্যেক পরিবারের একজনকে চাকরি দেবে। চিন্তা করুন,
কথা দিচ্ছে আগামী 5 বছরে প্রত্যেক পরিবারে একজনকে চাকরি। বিজেপি একই কথা দিয়েছিলেন 2014 সালে লোকসভা নির্বাচনের ইস্তাহার প্রকাশের সময়। তারা বলছিল প্রতি বছর 2 কোটি বেকারকে তারা চাকরি দেবেন। 2020 ডিসেম্বর পর্যন্ত রেকর্ড পরিমাণ, অর্থাৎ কিন্তু আজকে তার রেকর্ড সংখ্যা, বেকারত্বের সংখ্যা হচ্ছে কিন্তু 45%। এটা সারা বিশ্বের মধ্যে একটা নজির, যেখানে কিন্তু বাংলাদেশ এবং পাকিস্তান কিন্তু ভারতবর্ষের কিন্তু এগিয়ে আছে। বিজেপি বলেছিল অনুপ্রবেশকারীদের বাংলায় ঢুকতে দেবো না। ঘটনা 2014 সালে লোকসভা নির্বাচনে ইস্তাহার প্রকাশের পাশাপাশি আসাম বিধানসভা ম্যানিফেস্টোতে একরকম প্রতিশ্রুতি তারা দিয়েছিলেন। অমিত শাহ বিএসএফ এর প্রধান হিসেবে ব্যর্থ হন, অসংখ্য অনুপ্রবেশ মুক্ত রাজ্য নির্মাণ করতে তারা ব্যর্থ হন এবং এই প্রতিশ্রুতি কিন্তু তারা কন্টিনিউ, বর্তমান যে তারা ইস্তাহার প্রকাশ করছে সেখানে কিন্তু তারা আবার সেই প্রতিশ্রুতি তারা দিচ্ছে। বিজেপি বলেছিল বিজেপির 7.5 মিলিয়ন কৃষকের জন্য তারা 1,80,000 টাকা করে দেবে কোনো কিছু না কেনে। তারা 2014 সালে এপিএমসি আইন এবং এমএসপি আইন অনুসারে উৎপাদনে ব্যয়ের চেয়ে 50% মুনাফা কৃষি রেল নেটওয়ার্ক 2014 সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু তারা এখন পর্যন্ত এই কাজ বাস্তবায়িত করতে পারেনি। বিজেপি কথা দিয়েছিল মহিলাদের প্রাইমারি থেকে স্নাতকোত্তর পর্যন্ত পড়াশোনা তারা কিন্তু নির্ভরজায় করবেন। বিজেপির বর্তমান যে ইস্তাহার প্রকাশ করেছেন, মেয়েদের প্রাইমারি থেকে স্নাতকোত্তর পর্যন্ত নির্বাচনী তারা নির্ভরজায় পড়াশোনা করার তারা প্রতিশ্রুতি তারা আবার দিয়েছেন। তারা 2015 সালে বেটি বাঁচাও বেটি পড়াও যে প্রকল্প তারা যে চালু করছিলেন সেটা কিন্তু বর্তমানে ব্যর্থ। 52% বাজেট বরাদ্দ শুধুমাত্র বিজ্ঞাপন ব্যয় তারা ব্যয় করেছেন। 19% তহবিল তারা এখনো পর্যন্ত কিন্তু প্রকাশ করতে পারেননি, এটা কিন্তু পরিসংখ্যান। বিজেপি কথা দিয়েছিল তারা সারা বাংলায় মোট 3টে এইমস তৈরি করবে সর্বভারতীয় ক্ষেত্রে। অমিত শাহ বর্তমান ইস্তাহারে তারা বলছেন সারা বাংলায় মোট 3টে এইমস তৈরি করবে। তারা এর আগেও কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা সারা দেশে 16টি এইমস তৈরি তারা করবে বলে গভর্নমেন্ট ঘোষণা করছিল, কিন্তু আসলে বেশিরভাগ এইমস এর কাজ আটকে যায় জমি গ্রহণ এবং বিভিন্ন সামাজিক প্রবলেম থাকার জন্য এবং অজুহাত। পয়সা থাকা সত্ত্বেও তো বড় কথা, এখানে কিন্তু অজুহাত জন্য তারা কিন্তু প্রকল্পগুলোকে আটকাচ্ছে বর্তমানে। বিজেপি বলেছিল কলকাতাকে আন্তর্জাতিক শহর গড়ে তুলতে একটি 22,000 কোটি টাকার উন্নয়নের তহবিল দেওয়া হবে। তারা 2014-তে প্রস্তাবিত 100টি স্মার্ট সিটি শহরের নাম ঘোষণায় কলকাতার নাম আসতে ব্যর্থ হয়। তাছাড়াও সেই তহবিলের 1.83% খরচ করা হয়েছিল। সর্বশেষে বলি, দেখুন আমাদের নেত্রী ইস্তাহার প্রকাশ করেছেন দলের ভোটের আগে যে ইস্তাহার কর্মসূচি প্রকাশিত হয়, ম্যানিফেস্টো প্রকাশ করেছেন, আপনারা প্রত্যেকে দেখেছেন। তিনি কি করেছেন, আমাদের ইস্তাহার প্রকাশের পর তৃণমূল নেত্রী নিজে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়েছেন এবং সাংবাদিকদেরকে তিনি ওপেন বলেছেন যে আপনাদের যদি এই নির্বাচনী ইস্তাহার সম্পর্কে বা ম্যানিফেস্টো সম্পর্কে আপনাদের সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের বা বন্ধুদের কোনো মতামত থাকে আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন। তারপরের দিন থেকে রাজ্যের প্রতিটি জেলায় দিদি বললেন, আমাদের জেলা নেত্রীকে নির্দেশ দিচ্ছেন সারা রাজ্যের প্রত্যেকটি জেলার যে সমস্ত দলের আমাদের সভাপতিরা বা দায়িত্বপূর্ণ নেতৃবৃন্দ আছেন, যে দলের ম্যানিফেস্টো প্রকাশিত হওয়ার পর দলীয় কার্যালয়ে এই দলীয় আমাদের ইস্তাহার এবং বিজেপি যে দলীয় ইস্তাহার প্রকাশ করেছে তার বিরুদ্ধে মতামত জানার জন্য তিনি প্রত্যেক সংবাদ মাধ্যমের বন্ধুদেরকে দলীয় কার্যালয়ে অথবা কোন একটা নির্দিষ্ট জায়গায় ডেকে তাদের যদি কিছু বক্তব্য থাকে জানার জন্য তিনি পরামর্শ দিয়েছেন। সেই পরিপ্রেক্ষিতে আজকেও কিন্তু আমাদের দলের যিনি কান্ডারি তিনি আপনাদেরকে ডেকে আমাদের এখানে সুযোগ দিয়েছেন। কিন্তু অপরপক্ষে দেখুন, অমিত শাহ যখন সেখানে ম্যানিফেস্টো প্রকাশ করছেন তিনি কিন্তু কথা বলেছেন সাংবিধানিক বন্ধুদেরকে, সংবাদপত্রের বন্ধুদেরকে যে কোনো কথা বলা যাবে না। যদি আপনাদের কিছু বলার থাকে সেটা পরে বলবেন, এই মুহূর্তে কিন্তু কথা বলা যাবে না। তাই আমরা মনে করি যে আমাদের বাংলার জননেত্রী মহামাটি মানুষের নেত্রী তার নির্দেশে আজকে আমরা তার নির্দেশ করতে আমাদের দলীয় যে ইস্তাহার এবং বিজেপি যে দলীয় ইস্তাহার প্রকাশ করছে তার বিরুদ্ধে আমাদের যে বক্তব্য আপনাদের সামনে আমরা পরিস্ফুট করলাম। এরপর আমাদের দলের সিনিয়র নেতা জাসুদা আছেন, আপনার মধ্যে কিছু বলার আছে, করার আছে। এপিএমসি আইনটা একটু ব্যাখ্যা করলে ভালো হয় না? ওটা ঠিক জানি না এপিএমসি আইনটা কি, যেটা বিজেপি যেটা ইস্তাহারে বলেছে আপনারা বললেন যে ওটা আইন ঠিক নয়। এই এপিএমসি আইনটা যে তিনটে যে আমি যতটুকু আমার জ্ঞান আছে যে তিনটে কৃষি কেন্দ্রীয় সরকার বর্তমানে নিয়ে এসছে, যে কৃষকরা যে পণ্যটা উৎপন্ন করছে সেই উৎপাদিত পণ্যটা একটা সময় ছিল যে কৃষক যেখানে খুশি বিক্রয় করতে পারে এবং
প্রয়োজনে কৃষক সেটা হিমঘরে সেটা মজুত করতে পারে। বর্তমান সরকার যে আইনটা নিয়ে এসছে সেখানে বলছে যে না, কৃষক ইচ্ছামতো প্রোডাকশন করতে পারবে না। যে সমস্ত কর্পোরেট সংস্থা এই দায়িত্বগুলো পাবে তারা কৃষককে যে উৎপাদিত পণ্যটা ফসলটা উৎপাদন করতে বলবে সেই পণ্যটাই কৃষককে উৎপাদন করতে হবে এবং সেটা কৃষক সেই সংস্থা যার অধীনে কৃষক চাষ করবে শুধুমাত্র তাদের কাছে এটা বিক্রি করতে পারবে। এই আইনের আমরা এটা প্রতিবাদ করছি। বলুন। আরেকটা আমি বলি, যেহেতু কৃষি নিয়ে প্রশ্ন করি, কৃষি ক্ষেত্রে দেখুন আমাদের দিদি নতুন একটা ঘোষণা করছেন 10,000 টাকা প্রতি একর। 10,000 টাকা কালকে অভিষেক আমাদের সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কালকে মিদনাপুরের সভায় ঘোষণা করছেন যে আমাদের বাংলার যে সমস্ত কৃষক ভাইরা রয়েছেন 10,000 টাকা প্রতি একর তারা কিন্তু সহযোগিতা পাবে রাজ্য সরকারের পক্ষ থেকে। অন্যদিকে আমাদের প্রধানমন্ত্রী যেটা ঘোষণা করছেন কৃষক নিধি প্রকল্প, সেখানে কি বলা হয়েছে যে সেখানে বলেছে 6,000 টাকা দেওয়া হবে, কিন্তু কারা পাবে? যাদের জমির পেপার আছে, অর্থাৎ যারা চাষ করে তারা নয়, প্রকৃতি কৃষকরা পাবে না। যারা 500 বিঘা 1000 বিঘা জমির মালিক তারা কিন্তু এই 6,000 টাকাটা পাবে। আমাদের এখানে দিদি না, যারা প্রকৃতি কৃষক তাদেরকে আমি দেবো এবং একর প্রতি 10,000 টাকা দেবো। ধন্যবাদ। ये टोटल जो बीजेपी जो इलेक्शन जो मैनिफेस्टो जो पेश किया है, हमको लग रहा हो ये इलेक्शन पश्चिम बंगाल के इलेक्शन को सामने रखे किया है। और बीजेपी का जो नेतृत्व अमित शाह से शुरू करके देश का प्रधानमंत्री नरेंद्र मोदी से लेके जो लोकल जितना नेतृत्व है वेस्ट बंगाल स्टेट का ऑल इंडिया लेवल का, ये लोग अच्छा से जानता है वेस्ट बंगाल में कमदा में आने वाला नहीं है और इन मैनिफेस्टो का कोई काम भी नहीं होगा। ये एक तो इलेक्शन के लिए पेश किया था, अब वो लोग भी जानता है हमारा काम इलेक्शन में कमदा में नहीं आएगा और एक तो फॉर्मेलिटी के लिए किया गया है। और एक बात इन लोग इसमें आपको मेंशन किया था जो आपको घुसपैठ के लिए जो खास करके वेस्ट बंगाल का ऊपर हिट किया गया, तो ये बॉर्डर का सिक्योरिटी कौन देता है? जो बांग्लादेश और जो पश्चिम बंगाल का जो बॉर्डर है उसका सिक्योरिटी कौन देता है? उसका सिक्योरिटी हो गया सेंट्रल गवर्नमेंट का। जब सेंट्रल गवर्नमेंट का वहाँ जो बीएसएफ है तो घुसपैठ कहाँ से आ रहा है? तो उसी का दायित्व है, वो तो स्टेट गवर्नमेंट का नहीं है। तो इन लोग का जो मुद्दा है जो बात यहाँ बोला गया है ये सब बेकार, कोई काम का नहीं है। ये छोड़ के जो नौकरी के बारे में जो ये लोग बात किया है, जो आपको मैनिफेस्टो में हम देख रहा हूँ नौकरी के बारे में प्रत्येक घर में नौकरी दिया जाएगा, तो ये तो 2014 में हम लोग सुना था। जो भारतवर्ष में पहले बार जब कमदा में बीजेपी आ रहा था उस समय बोला था आपको प्रत्येक साल में 2 करोड़ साधारण जनता को, साधारण जो बेकार को नौकरी दिया जाएगा। ये भी करने नहीं सकता। तो आज जो 2014 का जगह में 2021 हो गया, आज तक कोई काम नहीं किया है, न किसी को एक नौकरी मिला है। तो टोटल जो बीजेपी आज के दिन पश्चिम बंगाल का क्षमता को पकड़ने के लिए, क्षमता में आने के लिए, उन लोग आज एक ममता दी से लड़ने के लिए आज पूरा भारतवर्ष का 164 नेता को पश्चिम बंगाल में ढुका रहा हूँ। जो प्रधानमंत्री पश्चिम बंगाल के अंदर 22 जनसभा कर रहा हूँ। अमित शाह से लेके बीजेपी का जो राष्ट्रीय अध्यक्ष है नड्डा जी, ये लोग पूरा पश्चिम बंगाल में पड़ा हुआ है। इसका साथ में बाकी तो 4 स्टेट में तो इलेक्शन हो रहा है, जहां आसाम में 2 दिन समय दे रहा है आपको पीएम, जहां आपको तमिलनाडु में 2 दिन समय दे रहा है, केरल में 1 दिन समय दे रहा है। ये जगह आपको पश्चिम बंगाल में आपको 22 प्रोग्राम कर रहा हूँ। ये छोड़ के भारतवर्ष का जितना एमपी है, जो यूपी, बिहार, मध्य प्रदेश, राजस्थान, गुजरात, ये सब जगह का जितना एमपी है उसको भी आपको पश्चिम बंगाल में ढूंढा रहा हूँ। और जितना 6 सीएम को पश्चिम बंगाल में भेज रहा हूँ। जे यूपी का जो सीएम 2 दिन पहले आपको एक तो जनसभा किया था, 1-2 जनसभा किया था पुरुलिया में, वो जनसभा में पश्चिम बंगाल का लॉ एंड ऑर्डर के ऊपर में बात किया था। बहुत लॉ एंड ऑर्डर का परिस्थिति खराब है। जिस जगह से वो आया यूपी, आज भारतवर्ष में सबसे खराब अवस्था है यूपी का, वो अपना यूपी को क्यों नहीं देख रहा हूँ? जब यूपी को पहले ठीक करो उसके बाद आके बंगाल में आके बात करो। तो ये जो बीजेपी का जितना नेता है, ये लोग जो पश्चिम बंगाल में आके जितना प्रचार करेगा उतना तृणमूल कांग्रेस के लिए बेनिफिट है, उतना तृणमूल कांग्रेस का ऊपर समर्थन यहाँ का साधारण जनता, साधारण वोटर तृणमूल कांग्रेस का ऊपर समर्थन देगा और हम लोग तृणमूल कांग्रेस ममता जी का नेतृत्व में भारी बहुमत से समर्थन। दरअसल बीजेपी क्यों कर रहा है, इतना जोर क्यों दे रहा है बीजेपी? वो जानता है ममता जी छोड़ के उसके खिलाफ में अंगुल उठाने वाला कोई नेता भारतवर्ष के अंदर नहीं।
बीजेपी का भ्रष्टाचार का विरुद्ध में बीजेपी केंद्रीय सरकार जिस तरीके से चला रहा उसका प्रतिवाद में आज भारतवर्ष के अंदर कोई अगर मुख्यमंत्री है, कोई अगर नेता है प्रतिवाद करने वाला, उसका गलती को अंगुल खुल के दिखाने वाला, तो वही एकमात्र ममता दी है। इसलिए वो लोग ममता दी को घेरने का प्रयास किया है। तो आप खुद सोचिए, आपको बीजेपी का इतना नेता जब पश्चिम बंगाल में पड़ा हुआ, हमारा जो जहां आप भी खड़ा है, हम भी खड़ा है, ये आसनसोल के अंदर में आपको मध्य प्रदेश का होम मिनिस्टर को दायित्व दिया है, ई जिला का, ई छोड़ के बहुत बीजेपी का नेता भी है, आसपास का बहुत एमपी भी है, आसपास का कोई दायित्व में जो झारखंड में है, मध्य प्रदेश का है, आपका बिहार का है, उन लोग भी यहाँ ढूंढ रहा हूँ प्रचार करने के लिए। तो ये लोग आदमी कहाँ मिल रहा है? ये लोग हमको सबसे ज्यादा तकलीफ लग रहा है जो पश्चिम बंगाल का बीजेपी नेता कहाँ चले गया। इसका कोई प्रभाव पड़ेगा? पश्चिम बंगाल का जो मैनिफेस्टो है इलेक्शन का, कि यहाँ का बीजेपी का प्रेसिडेंट को डिक्लेयर करना चाहिए था, यहाँ का प्रेसिडेंट को दिलीप घोष को डिक्लेयर करना चाहिए था, यहाँ का जो नेता लोग को साथ में बैठा के डिक्लेयर करना चाहिए था। इसको दिल्ली में बैठ के खा रहा हूँ। तो ये लोग जो दिल्ली का राजनीति पश्चिम बंगाल में लेके आ रहा हूँ, ये दिल्ली का राजनीति पश्चिम बंगाल का जनता कभी बर्दाश्त नहीं करेगा। हम लोग भी एक समय देखा था जो वामफ्रंट का समय, पश्चिम बंगाल का जनता उस समय कांग्रेस को समझता था ये दिल्ली का राजनीति है, ये दिल्ली का पार्टी है, और बंगाल में उस समय सीपीएम को समझता था ये बंगाल का पार्टी है। आज के दिन यही समझता है पश्चिम बंगाल का जनता, जो आपको जितना नेता पश्चिम बंगाल में आए, जितना प्रचार करे, बीजेपी दिल्ली का पार्टी है, दिल्ली में रहने दीजिए, और पश्चिम बंगाल ममता दी क्षमता में रहेगा, ये बंगाल का पार्टी है तृणमूल कांग्रेस, और बंगाल में हिंदीवासी भी है, बंगलावासी भी है, और तमाम भारतवर्ष का विभिन्न स्टेट के आदमी बंगाल में बात कर रहा हूँ, सभी का पार्टी तृणमूल कांग्रेस है, और सभी का स्टेट मेरा पश्चिम क्वेश्चन बंगाल है। बीजेपी जो इतना जोर लगा रहा है उसका कोई इफेक्ट नहीं पड़ेगा? आप ये कहना चाह रहे हैं? कुछ नहीं इफेक्ट होगा। आप 2016 में यहाँ एक नेता यूपी से चार्ज में था, जो आज विजयवर्गीय का जगह में एक नेता सिद्धनाथ सिंह, हाँ, तो आपको चार्ज में था। ये आदमी आके प्रत्येक जगह में तृणमूल का विरुद्ध में, उस समय मुकुल राय भी तृणमूल कांग्रेस में था, मुकुल राय का विरुद्ध में, मदन मित्रा का विरुद्ध में, हमारा नेत्री ममता दी का विरुद्ध में ऐसा भाषण वक्तव्य रखता था, भाग ममता भाग, मुख भाग, ही भाग, ऐसे करके वक्तव्य रखता था। जिस जगह में जाके वो भाषण दिया, इलेक्शन का जब रिजल्ट आया तो देख रहा हूँ बीजेपी का जमानत जब्त हुआ। आज भी आपको बोल रहा हूँ, जो पश्चिम बंगाल का मट्टी में, पश्चिम बंगाल का विभिन्न विधानसभा क्षेत्र में जो बाहर से कोई नेता आके पश्चिम बंगाल में खड़ा होके ममता दी का ऊपर अंगुल उठा के जो बात करेगा, वहां का जनता बीजेपी का जमानत जब्त करेगा वही विधानसभा में, ये हम लोगों को भरोसा है। अब कुछ बोलने का है आप लोगों लोकल में सुना नहीं है ना?